উভয়েরই লাভ হবে। ওরা চাইছে তোরা তোর মতন খা, আমরা আমাদের মতন খাই, কিছু না, এগুলো ঠিক হয়ে যাবে ভোটের আগে। এগুলো তুতু মাইমা করে নিজেদেরকে প্রাসঙ্গিক রাখতে হবে না। এখানে টিকে থাকতে গেলে মমতার দলের সব থেকে বড় হাতিয়ার হচ্ছে তোমাকে মাল কামাতে হবে, মাল দিতে হবে, এছাড়া টিকে থাকার কোনো গল্প নাই। আর দিদি প্রতিদিনই পরামর্শ দেবেন, সৎ উপদেশ দেবেন। দিদি একটা কথা বলুন তো, আপনার পার্টির এত প্রোগ্রাম করেন আপনি, এত টাকা খরচ হয় আপনার, সেই টাকা আপনাকে কে যোগায় বলুন? আপনি আপনার জন্য যা সত্য, আপনার দলের জন্য তা সত্য। সারদা নারদা কাণ্ডে আপনি জড়িয়েছিলেন, সারদার টাকা আপনি নিয়েছেন, সারদার টাকা নিয়ে আপনি ভোট করেছেন। সুজিত সেনের সঙ্গে কালিম্পংয়ে বসে আলোচনা করে টাকা নিয়েছেন আপনি। এ কথা আমি নয়, আপনার দলের নেতারাই বলেছে চিঠি করে। তার জবাব আপনি দিতে পারছেন না। আপনার দলে কিছু চামচা, কিছু আপনার মোসাহেব, তারা বলবে কথা। আপনি আজকে ক্ষমতায় আছেন, আপনাকে তুষ্ট করতে অনেক কথা হবে, কিন্তু এই দলে টিকে থাকতে গেলে মাল কামানো আর মালের ভাগ দেওয়ানো, এইটাকে নিশ্চিত করতে হয়। এটাই তৃণমূল। তো আমি তো আগেও বলেছি, এগুলো পশ্চিমবঙ্গটা হচ্ছে করিডোর, সন্ত্রাসবাদীদের করিডোর, পাচারকারীদের করিডোর, ড্রাগ পাচারের করিডোর, নারী পাচারের করিডোর, এবং এই করিডোর চালায় তৃণমূল, এই করিডোর চালায় পুলিশ। সব জেনে তারা চুপ করে থাকে। এখানে পাচার চক্র, এখানে যে পাসপোর্ট পাচার চক্র, কার ব্যর্থতা? পশ্চিমবঙ্গ সরকারের ব্যর্থতা। পশ্চিমবঙ্গ করিডোর হয়ে গেছে অপরাধীদের, অপরাধীদের স্বর্গরাজ্যের নাম পশ্চিমবঙ্গ, পাশে ঝাড়খণ্ড, বর্ডার পার, তো কোনো অসুবিধা নেই। আর কত কালকে বলে দিয়েছি তো দোষ। ভাঙা বাড়ি ভাঙছে এই কারণে যে বাড়ি তৈরি করা হচ্ছে না, তাই ভাঙছে। একটা বাড়ি নির্মাণ করতে গেলে যা যা কোয়ালিটির জিনিসপত্র দরকার তা দেওয়া হচ্ছে না, তার উচ্চতা মানা হচ্ছে না, তার ভার মানা হচ্ছে না। এখানটায় পয়সা ফেকো, তামাশা দেখো। মিউনিসিপ্যালিটিকে পয়সা দিন, যা খুশি তা করতে পারেন, কর্পোরেশনকে পয়সা দিন, যা খুশি তা করতে পারেন। তাই বহরমপুরে দেখবেন গলির মধ্যে জলা জংলা জায়গায় নরম মাটিতে এরকম 5-6, 6তলা 7তলা বাড়ি উঠছে। এগুলো আগামী দিনে ভেঙে পড়বার সম্ভাবনা আছে। সেখানে ফায়ার ব্রিগেড ঢোকে না, আগুন লাগলে কি কোথায় যাবে জানা নাই। ঠিক একইভাবে কলকাতা কর্পোরেশন তো এদেরই ছোট ভাই বড় ভাই, সেখানেও তাই হচ্ছে, তাই এটা ঘটছে। মানুষের মৃত্যু হবে, বয়ে গেছে। তার মানেটা কি? কলকাতা কর্পোরেশন এইভাবে লুট করেছে, জলা জায়গা বুঝিয়ে দিয়েছে। এই লুট করতে গিয়ে ঘর বাড়ি যেখানে খুশি তৈরি করতে পারো, তুমি পয়সা দাও, এটা পারমিশন দিয়েছে তারা। আজকে আমাদের কলকাতার মেয়র দিদির কাছের লোক, যে আরবান দপ্তর দিদির কাছের লোক। তা স্বাভাবিকভাবেই এই যে বাড়ি যেগুলো তৈরি করা হচ্ছে, সে বাড়িগুলো ক্রমশ মৃত্যুর ফাঁদ হয়ে যাচ্ছে। পয়সার বিনিময়ে মানুষের জন্য মৃত্যুর ফাঁদ রচনা করা হচ্ছে। সেই টাকা তৃণমূলও ভাগ খাচ্ছে, সেই টাকা তৃণমূলের ফান্ডেও যাচ্ছে, মানুষের যা হচ্ছে হচ্ছে। মৃত্যুর ফাঁদ তৈরি হচ্ছে এই সরকারের নেতৃত্বে বাংলা জুড়ে। আর নেই, আর নেই। এখনো পর্যন্ত দিদির আদেশ আসেনি। দিদি বলুক কাকে কাকে গ্রেপ্তার করতে হবে। পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষ আছে, পশ্চিমবঙ্গের পুলিশ দক্ষ ছিল বলে গোয়ালপুকুরে ধরে ফেললো, গুলি করে দিল। ধরতে বলে বেঁধে নিয়ে আসতে গেল, আমরা চেয়েছিলাম ধরুক, সে বেঁধে নিয়ে এলো, গুলি করে মেরে দিল। দেখালো কাজ, দক্ষতা নিশ্চয় তো তার দক্ষতা। আমি কারণ অদক্ষতা কথা বলছি না। পুলিশ যখন এত দক্ষ, তখন সেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে না কেন সব জায়গায়? আরজি করের ঘটনা প্রকাশ হয়ে যায়, সেই পুলিশকে তার দক্ষতার প্রমাণ দেওয়ার জন্য যদি চ্যালেঞ্জ দেওয়া হয়, তাহলে ব্যারাকপুর কেন, সব পুরে সব ঘটনার সমাধান হয়ে যাবে। দেখুন মালদায় ঘটনা ঘটলো, দিদি তৎপর হলো। মুর্শিদাবাদে ঘটনা ঘটেছে, সত্যেন চৌধুরী, প্রদীপ দত্ত, কত তৃণমূলের নেতা নিজেদের মধ্যে গোলাগুলি করে খুন হয়েছে। দিদি যেখানে অর্ডার দিবে সেখানে তদন্ত হবে, দিদি যেখানে আদেশ দিবে সেখানে ধরা পড়বে। এটা হচ্ছে বাংলার দস্তুর। এখন করবে এটা ওদের 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 মধ্যেকার ব্যাপার, উভয়েরই লাভ হবে। ওরা চাইছে তোরা তোর মতন খা, আমরা আমাদের মতন খাই, কিছু না, এগুলো ঠিক হয়ে যাবে ভোটের আগে। এগুলো তুতু মাইমা করে নিজেদেরকে
প্রাসঙ্গিক রাখতে হবে না। দেখুন, রাজ্য সরকারের মাথা ব্যথা করা উচিত। আজকে রাজ্যের যে ভূগোল, সেই ভূগোলের মধ্যেই চা বাগান। ভোটের যখন আগে বাংলার মুখ্যমন্ত্রী চা বাগানের শ্রমিকদের সাথে দেখা করে, তাদেরকে বলে ঘর দিব, বাড়ি দিব, টাকা দিব, পয়সা দিব। ভোট শেষ, দিদি চা খেয়ে চলে এসছে, আবার ভোটের সময় যাবে দার্জিলিংয়ের চা খেতে, উত্তরবঙ্গের চা খেতে। আমি বহরমপুরে মানে তৃণমূল বলছে যে আপনি বহরমপুরে দাঁড়ান বিধানসভার ক্ষেত্রে, আচ্ছা, বাকিগুলো তাদের আমার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না। আমি কি করে তৃণমূলকে জিম্মেবারি দিয়েছি নাকি? দেখুন, পরিষ্কার হচ্ছে সংখ্যালঘু সংখ্যাগুরু অর্থাৎ সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মোদিকেও শুট করে, দিদিকেও শুট করে। মোদির জন্য এটা কাজে লাগে, দিদির জন্য কাজে লাগে এটা। তাই এরা মিউচুয়ালি এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে। না তো সারা পশ্চিমবঙ্গে কোথাও কিছু নাই। মুর্শিদাবাদে আমাকে হারানোর জন্য একবার রামনবমীর দিনে দাঙ্গা লাগানো হলো। তৃণমূলের বিধায়ক সে প্রচার করলো ওপেন টিভিতে যে 70% মুসলমান, 30% হিন্দু, মেরে গঙ্গায় ভাসিয়ে দেব। দিদির অনুমতি ছাড়া, দিদির মদত ছাড়া এ কথা বলা কি সম্ভব? দিদি তার জন্য নিন্দা করেছেন, প্রতিবাদ করেছেন? করেননি, কারণ তার লক্ষ্য ছিল অদিচ্ছদিকে হারানো। এই তৃণমূলের নেতারা হিন্দু এলাকায় গিয়ে এই ভিডিওর হয়ে বেশি বেশি প্রচার করেছেন। এই তৃণমূলের নেতারা বিজেপির কর্মী সেজে হিন্দুদের কাছে ফেসবুক পাঠিয়েছেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করবার, যে মুসলমানদের যে ধমকি, তার বিরুদ্ধে হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, নাহলে হিন্দুরা বাঁচবে না। লক্ষ্য কি? অদিচ্ছদিকে হারানো। অদিচ্ছদি হেরে গেছে, সাম্প্রদায়িক বিভাজনের শিকার হয়েছি। আমি আগেও বলছি, আজও বলছি। আবার সেই প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচনকে সামনে রেখে। দেখুন, মসজিদ একটা কেন, 1000টা মসজিদ বানানো হোক, কোনো আপত্তি নাই, কিন্তু হঠাৎ করে বাবরি মসজিদ নাম দিতে হবে কেন? আবার একটা বাবরি মসজিদ নামক মসজিদকে ভেঙে রাম মন্দির গঠন তৈরি হয়েছে, সেটা কিন্তু কোর্টের নির্দেশে। সারা মুর্শিদাবাদের বাবরি মসজিদ নির্মাণের স্লোগানের পাশাপাশি রাম মন্দির নির্মাণের স্লোগান আসছে কেন? এক কোটি মন্দির নির্মাণ করুন আপনারা, হঠাৎ করে রাম মন্দির নির্মাণের প্রশ্ন আসছে কেন? তার কারণ একটাই, রাম আর রহিমের মধ্যে বিভাজন করো, হিন্দু মুসলমানের মধ্যে ভোটের বিভাজন করো। এটাই মোদিকেও সুবিধা, এতে দিদিরও সুবিধা। তাই দিদি কখনো দেখবেন এগুলোর বিরোধিতা করে না। বাবরি মসজিদ আমি করব না, বেলডাঙ্গায় একবার দিদি বলেছে? দাঙ্গা করা অন্যায় হয়েছে রামনগরে, একবার কি বলেছে? বেলডাঙ্গায় দাঙ্গার সময় নাকি সব সম্প্রদায় গেছিল, তাই প্রশংসা করেছে। কই, আমাদেরকে তো যেতে দেওয়া হয়নি। দিদি, আপনি নিজে দাঙ্গা চাইছেন, কারণ দাঙ্গা করলে মুসলমান আপনার পক্ষে যাবে, কারণ আপনি মুসলমানদের ভরসা দেবেন। আর হিন্দুদের মধ্যে একটা অংশকে লক্ষ্মীর ভান্ডার, এটা সেটা দিয়ে, পঞ্চায়েত এটা সেটা দিয়ে ভয় দেখিয়ে ম্যানেজ করবেন। এই তো ভোটের অঙ্ক। আর বিজেপি দেখছে পরে পাওয়া 14 আনা, যা পাওয়া যায় তাতে যদি কিছু সিট পাওয়া যায়, বিজেপি কিছু সিট হবে। এই খেলাটা বিজেপিরও এবং তৃণমূলের উভয়ের পছন্দসই খেলা। এটা মাথায় রাখবেন। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে কে? এই বাংলার স্বাধীন চিন্তা, এই বাংলার ধর্মনিরপেক্ষ চিন্তা, এই বাংলার উদার চিন্তা, তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে উদার চিন্তার শিকার হচ্ছে আমার পাশের দেশ বাংলাদেশের সাধারণ মানুষ, তারা হিন্দু, তারা মুসলমান। সেই উদার চিন্তার আগামী দিনে এ বাংলাতেও সমাধি দেওয়ার ব্যবস্থা করছে বিজেপি আর তৃণমূল, মোদি আর দিদি। এই বাংলাতে তৃণমূল বিজেপিকে নিয়ে এসেছিল, ভোট করেছিল মমতা ব্যানার্জি। এনআরসি নিয়ে আজকে মমতা ব্যানার্জি ভাষণ দিচ্ছে। এই এনআরসি যেদিন ভারতবর্ষের নাগরিক আইনে প্রথম ঢোকানো হয়, অনুপ্রবেশ করে, ভারতবর্ষের নাগরিক আইনে যখন প্রথম এটাকে অন্তর্ভুক্ত করা হয় এনআরসি, তখন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি। কোনো প্রতিবাদ করেননি। প্রতিবাদ করেছিলেন কে? মনমোহন সিং।